নম্বর হাসিম হিটু শেখ সে এই মামলায় তার স্বীকার ইক্তমূলক জবানবন্দি দিয়েছে। আর আমরা ডিএনএ স্যাম্পল কালেক্ট করে এটা ইয়ের জন্য পাঠিয়েছি, সিআইডি তে পাঠিয়েছি ফরেন্সিকের জন্য। আর হচ্ছে বাকি যে আসামি 3 জন তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। বিচারের বিষয়টা হচ্ছে আইনের ভিতরে বলে দেওয়া আছে 180 দিন, 180 দিনের কথা বলে দেওয়া আছে। কোর্ট যখন দেখলো আইনের ভিতরে 180 দিন দেওয়া আছে, কোর্ট সেটাকে আর ট্রাভেল বাইপাস করতে পারলো না। তার জন্য কোর্ট বলে 180 দিনের মধ্যেই যেন কমপ্লাই করতে হয়, 180 দিনের মধ্যে যেন বিচারটা। শাস্তি মৃত্যুদণ্ড যদি হয় তাহলে কি আমাদের দেশে ধর্ষণ বন্ধ হয়ে যাবে? আমার মনে হয় না, কারণ এই ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড 2020-এও ভাই আমি দেখছি, ওই 2020-এর আন্দোলনে আমি অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিলাম। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, আইনজীবী এবং সাধারণ জনগণ ঘিটুর সেই মামলা নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কি বলছে আইনজীবীরা, কতদিনের মধ্যে এই ফাঁসি কার্যকর করা হবে এবং বর্তমানে সাধারণ জনগণ কি বলতে চাচ্ছে এবং ঘিটুর মা কি বলছে, এমন প্রশ্ন তুলে ধরা হয় বাংলাদেশের এই ইতিহাসের সৃষ্টি যে এত অল্প সময়ে রায় হয়েছে, তবে ফাঁসি কার্যকর নিয়ে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়েছে। আইনজীবীরা বলতে চাচ্ছেন যে অল্প সময়ের মধ্যে এই মামলা, তবে কতদিন এই জিনিসটা এখনো জানানো হচ্ছে না কেন, এই নিয়ে প্রতিক্রিয়া চলছে। তবে ধর্ষণ করা হয়েছে তার পরিবারের সদস্যদের দ্বারা এবং তার পরে তার অবস্থা খুবই খারাপ হয় এবং তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওখানে তার অবস্থার উন্নতি না হওয়ার ফলে তারপর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় এবং সেখান থেকে ঢাকা মেডিকেল থেকে পরে সিএমএইচে ট্রান্সফার করা হয়। তার অবস্থা এখনও খারাপ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে এবং এই ইস্যুটা নিয়ে সারা বাংলাদেশেই বিশেষ করে মেইন স্ট্রিম গণমাধ্যম, তার মানে আপনারা এবং সোশ্যাল মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা সমালোচনা হয়েছে এই ইস্যুটা নিয়ে। এমনকি 2টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও কালকে বিক্ষোভ করেছেন। তো এই ইস্যুটা আমরা মনে করেছি যে কোর্টের নজরে আনা উচিত এবং সেই কারণে আমার সাথে আমার লার্নেড ফ্রেন্ড সৈয়দ মাসিফ উনিও ছিলেন এবং আমার অন্যান্য লার্নেড ফ্রেন্ডরা ছিলেন। আমরা কোর্টের নজরে আনি এবং আমরা একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন অ্যাপ্লিকেশন ফাইল করি। বিচারপতি ম্যাডাম জাস্টিস ফারা মাহবুব এবং মিস্টার জাস্টিস দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চে আজকে সকালে এই মামলাটি আমরা ফাইল করি। ফাইল করার পরে মাননীয় আদালত এই ব্যাপারটাতে যথেষ্ট গুরুত্ব দিয়ে 1.5 ঘন্টার মধ্যে মামলাটির শুনানি শুনেছেন এবং রায় দিয়েছেন। রায়ের মধ্যে মাননীয় আদালত অনেকগুলো জিনিস এখানে নিয়ে এসছেন। প্রথমত, যারা রেসপন্ডেন্ট আছে বিবাদী পক্ষ, সেটা হচ্ছে আইন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার, তারপর হচ্ছে বাংলাদেশ মহিলা পরিষদ, ডিসি মাগুরা, আইজিপি পুলিশ, এর বাইরে আছে বিটিআরসি এবং ডিএমপি সাইবার পুলিশ। ওনাদেরকে নির্দেশনা দিয়েছেন। প্রথম নির্দেশনাটি হচ্ছে এই শিশু, 8 বছরের শিশু যিনি ভিকটিম এবং তার বোন যার বয়স 14 বছর, সেও শিশু, এই 2 জনের যেই নাম এবং ছবি এবং ভিন্ন ভিডিও চিত্র অথবা ছবি এবং অন্যান্য কিছু যেগুলা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হয়েছে, সেগুলো ইমিডিয়েটলি রিমুভ করার জন্য, 24 ঘন্টার মধ্যে রিমুভ করার জন্য। এর পাশাপাশি মাননীয় আদালত বলেছেন 2 জন ওয়েলফেয়ার অফিসারকে নিয়োগ দিতে 24 ঘন্টার মধ্যে, যাতে করে তাদের অবস্থা, তাদের ওয়েলফেয়ার এবং তাদের সিকিউরিটির ইস্যুটা দেখভাল করা যায়। এর পাশাপাশি আরও 2টি নির্দেশ দিয়েছেন। আমি আমার বিজ্ঞ বন্ধু মাসিফকে বলবো একটু আপনাদের জন্য বলতে। দেখেন, আজকে অনেকগুলি ডাইরেকশন কোর্ট দিয়েছে। প্রথম ডাইরেকশনটা যেটা ছিল সেটা হচ্ছে কি, এটাকে নজরে নিয়ে যে বাচ্চাটার নাম, তার অ্যাড্রেস, তার ছবি, এটা যেন সব জায়গা থেকে ডিলিট করা হয়। এখানে আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের ধারা 14 ভিতরে কিন্তু এটা একটা অফেন্স, যে রেপ ভিকটিমের নেম আইডেন্টিটি ডিসক্লোজ করা যাবে না। সেটা বাস্তবায়নের জন্যই বিটিআরসি আর ল এনফোর্সমেন্ট এজেন্সির উপরে ডাইরেকশন দেওয়া আছে যাতে করে এটাকে রিমুভ করে দেওয়া হয়। এটা যদি না করা হয়, তারা যদি ব্যর্থ হন, সেই ক্ষেত্রে এই 2 গভর্নমেন্ট বডি তো পানিশেবল হবেই। এছাড়া যারা এখানে পাবলিশ করেছেন তার ডিটেলসগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে যেন আইডেন্টিফাই করে তাদের এগেনস্টে যেন আমাদের ধারাবাহিক লর আন্ডারে যেন তাদের এগেনস্টে পানিশমেন্ট নেওয়া হয়, সেটা একটা ডাইরেকশন দেওয়া আছে। কোর্ট এটা খুব স্ট্রিক্টলি এটাকে মনিটর করতে বলেছে যাতে করে এই ধরনের সিচুয়েশন যেন কখনো না হয়। একটা রেপ ভিকটিমের আইডেন্টিটি যেন কোনো অবস্থাতেই যেন ডিসক্লোজ না থাকে, এটা আইনের লঙ্ঘন হচ্ছে। আর এটাকেই যেন বাস্তবায়ন করা হয়, তার জন্য প্রত্যেকটা গভর্নমেন্ট এন্টিটিকে কোর্টের উপর থেকে একটা ডাইরেকশন দেওয়া হলো। এটা গেল জাস্ট মেজর একটা ডাইরেকশন। আর সেকেন্ড হচ্ছে ইমিডিয়েটলি একটা 2 জন
আপনার অফিসার নিয়োগ করে দেওয়া, যাতে করে হচ্ছে কি তারা যেন বাচ্চাটা যেহেতু হচ্ছে কি তাদের রেসিডেন্সটা মাগুরাতে, বাট এই মুহূর্তে তারা আছে ঢাকাতে, তার জন্য 2 জন ওয়েলফেয়ার অফিসার ঢাকা এবং মাগুরা উভয় তারা হচ্ছে কি ইমিডিয়েটলি বাচ্চাটাকে লুক আফটার করা শুরু করবে, যাতে করে বাচ্চাটার সেফটি, হেলথ, সোশ্যাল স্টেটাস সবকিছু যেন তারা যেন প্রপারলি এনশিওর করতে পারে, পার্টিকুলারলি যাতে করে বাচ্চাগুলো যেন কোথাও হিন্ডার্ড না হয়। কারণ এটা আমরা জানতে পারছি যে 2 জনই শিশু, আর 2 জনই হচ্ছে গিয়ে এখন একজন হচ্ছে গিয়ে বিবাহিত, তার শ্বশুরবাড়ি আছে, কিন্তু ওইখানেই অফেন্সটা হয়েছে, তো সে সেখানেও সেফ না। আবার তার বাবা মা অনেক জায়গায় ক্লেম করছে তারা আর্থিকভাবে দুর্বল। তো সেই অবস্থাতে আমাদের একটা কন্টেনশন ছিল যে কিভাবে বাচ্চাটার সেফটি এনশিওর করা যায়। মাননীয় আদালত এই জিনিসটা খুব সুন্দর মতো কনসিডার করেছে আর এই ডাইরেকশনটা দিয়েছে। সামনে 17 তারিখে এই মামলাটা আবার কোর্টের লিস্টে আসবে। এই 17 তারিখে একটা কমপ্লেন্স দিতে বলেছে এই প্রত্যেকটা রেসপন্ডেন্টের, তাদের উপরে যে ডাইরেকশনটা দেওয়া হয়েছে, তারা কে কি কাজ করলো, কতটুকু পর্যন্ত তারা কি করতে পারলো, সেটাকে কোর্টের কাছে তারা অবগত করবে। বিচারের বিষয়টা হচ্ছে আইনের ভিতরে বলে দেওয়া আছে 180 দিন, 180 দিনের কথা বলে দেওয়া আছে। কোর্ট যখন দেখলো আইনের ভিতরে 180 দিন দেওয়া আছে, কোর্ট সেটাকে আর ট্রাভেল বাইপাস করতে পারলো না, তার জন্য কোর্ট বলে 180 দিনের মধ্যেই যেন কমপ্লাই করতে হয়, 180 দিনের মধ্যে যেন বিচারটা শেষ করা হয়। ঘটনাটা মানে একটু আপনাদের প্ল্যাটফর্ম থেকে একটু বলবেন, মানে এটা কতটা ইম্প্যাক্ট ফেলেছে? ভাই আসিয়ার ঘটনাটা তো আসলে মানে আমি একজন নারী হিসেবে আমি যখন এটা কথা চিন্তা করি, নারী হওয়ারও দরকার নেই আসলে, এটা মানে মানুষ হওয়ার বিষয়। আমি যখন একজন মানুষ হিসেবে আসিয়ার ঘটনাটা চিন্তা করি, আমার কথা আটকায় যায়, আসলে আমি কোনো কথা বলতে পারি না, আমার সারা গা কাঁপা দিয়ে উঠে। একটা শিশু, ওকে তো আসলে নারী বলা যায় না, মানে এই যে বাচ্চা মেয়েটা, এই বাচ্চা মেয়েটাকে তো আসলে নারী বলার কোনো চান্স নাই। এই বাচ্চা মেয়েটার সাথে যে কাজটা করা হয়েছে, ওর একটা বাচ্চা মেয়ে, একটা শিশুর জনিপথ কেটে ফেলা হয়েছে তাকে রেপ করার জন্য। কতটা নৃশংস হইতে পারে এই জিনিসটা, কতটা অমানবিক হইতে পারে, এর বিষয়ে আপনি কাকে দোষ দিবেন, কি দোষ দিবেন? মেয়েদের পোশাকে দোষ দিবেন? ও তো একটা শিশু, ও তো নতুন নারীও হয় নাই এখনো। ওর শরীরের সাথে একটা বাচ্চা ছেলের শরীরের তো কোনো পার্থক্য এখন নাই। তাহলে ওকে দেখে কিসের পোশাক, কিসের ওকে দেখে আপনার চোর উত্তেজনা আপনার জাগে? কি ধরনের পারভার্সন এগুলো, কি ধরনের বিকৃত মানসিকতা এগুলো? তাহলে এই ধরনের বিকৃত মানসিকতা যারা পোষণ করে, এদের শাস্তি আমরা চাই, এদের যথাযথ মানে যত দ্রুত সম্ভব এদের শাস্তি চাই আমরা, নিশ্চিত হোক। এখন এই শাস্তি মৃত্যুদণ্ড যদি হয়, তাহলে কি আমাদের দেশে ধর্ষণ বন্ধ হয়ে যাবে? আমার মনে হয় না, কারণ এই ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড 2020-এও ভাই আমি দেখছি, ওই 2020-এর আন্দোলনে আমি অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিলাম, এবং 2020-এর আন্দোলনের পরেও ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণার পরেও কোনো লাভ হয় নাই। সেই মৃত্যুদণ্ডের আলাপ আপনারা যারা তুলতেছেন, মৃত্যুদণ্ড দিয়ে শুধুমাত্র কোনো লাভ হয় না। আগেও বলছি, বারবারও বলছি, ভাই মৃত্যুদণ্ড যে দিবেন, আপনার আইনের লুপহোল, প্রতিষ্ঠানের লুপহোল, এগুলো দিয়ে ধর্ষক বারবার বের হয়ে আসে। ইয়াসমিনের ঘটনাটা চিন্তা করেন, দিনাজপুরের ওই মেয়েটা, ওই ছোট্ট বাচ্চা মেয়েটা, ওরও তো জৈবত কেটে ফেলা হয়েছিল, এবং তারপর কি হয়েছে? যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া একটা কি বলে একটা ধর্ষক না, সে কয়েকদিন আগে বের হয়ে গেছে, ইন্টারিমের আমলে বের হয়েছে, জনগণের সরকারের আমলে বের হয়েছে, সে তো ফ্যাসিস্ট হাসিনার আমলে বের হয়েছে, জনগণের সরকারের আমলে বের হয়েছে। তাহলে এই সরকার আমাকে কি নিরাপত্তা দিবে? এই সরকার তাহলে আমার নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণভাবে ব্যর্থ। তাই আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে বারবার 9 দফা দাবি তুলছি, যাতে এই প্রাতিষ্ঠানিক সংস্কারটা করা যায়, এই আইনি সংস্কারটা করা যায়, এবং কোনো ধর্ষক যাতে এইভাবে জাস্ট কয়েক বছর পরেই গিয়ে বের হয়ে আসতে না পারে। এবং ওই মেয়েটার সামনে, ওই মেয়েটা এখনো স্কুলে যাইতে পারে না, কারণ ওর প্রস্রাবের রাস্তা দিয়ে ক্রমাগত প্রস্রাব ঝরে। ও একটা শিশু ভাই, ও একটা শিশু, ওর সামনে দিয়ে ওর সাথে এই ঘটনা যে ঘটাইছে, সে রাস্তা দিয়ে ঘুরে বেড়াবে এখন। সেম ঘটনা আমরা কিভাবে বিশ্বাস করবো যে আসিয়ার সাথে যারা ঘটাইছে ওরাও বের হয়ে যাবে না কয়েকদিন পরে? মৃত্যুদণ্ড তো দিয়ে কোনো লাভ হবে না। আপনার আইনের সংস্কার করতেই হবে, প্রতিষ্ঠানের সংস্কার করতেই হবে। এই জন্যই আমরা 9 দফা দাবিটা বারবার তুলতেছি। আপু, আপনি সারাক্ষণই ক্যাম্পাসে থাকেন, পশুপ্রেমী হিসেবে আপনার খ্যাতি আছে, আর ইউ সেফ ইন ক্যাম্পাস? আমি আসলে জানি না ভাই, মানে একটা সময় পর্যন্ত আমি ভাবতাম যে আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রাণের বিশ্ববিদ্যালয়, অন্তত এইখানে আমি সেফ। কিন্তু আসলে কয়েকদিন আগে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে শাহবাগে মোড়াল পুলিশিং করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে। তবে কবে নাগাদ এই ফাঁসি হবে এখনও মূল সূত্র ধরে জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এই ফাঁসিটি খুবই গুরুত্বপূর্ণ দেশের জন্য, কেননা বর্তমানে এই সমস্ত ধর্ষণ যেন আর পৃথিবীতে কখনো না হয়, এই কারণেই এই জিনিসটা তুলে ধরা হয়েছে, এবং অল্প সময়ের মধ্যে এই ফাঁসিটি কার্যকর করা গুরুত্বপূর্ণ এই মনে করছেন সাধারণ জনগণ। এটাই বাস্তব এবং প্রমাণ সহকারে দেখানোর জন্য।